আপনারা অনেকক্ষণ কথা শুনছেন এবং আমাদের তিনজন আলোচক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আমিও আলোচনা শুনে খুবই মুগ্ধ। এখন আমি একটু আমার নিজের মতো করে কয়েকটা কথা বলবো। আপনারা নিশ্চয় জেনেছেন যে আমি পেশাগতভাবে সাংবাদিক, এবং আমার মনে আছে যে জামিলুর রেজা চৌধুরী স্যারের নাম শুনছেন আপনারা। ওনার সঙ্গে আমার বেশ কয়েকবার মিলিত হওয়ার সুযোগ হয়েছিল, সাক্ষাৎকার বা লেখালেখি এসব প্রসঙ্গে। তো ওনাকে একবার আমি প্রশ্ন করছিলাম যে স্যার, এই যে আমাদের ঢাকা শহরে এত ফ্লাইওভার হচ্ছে, এগুলো আসলে আমাদের কেমন কাজ দিচ্ছে, বা আমার তো অভিজ্ঞতায় বলে যে এগুলো খুব সন্তোষজনক কোনো ব্যবস্থা নয়। তো তখন স্যার খুব স্পষ্ট করে বলছিলেন যে কাজল, এই ফ্লাইওভারগুলো আমাদের ঢাকা শহরের যানজট বলেন বা আরও সমস্যাকে বাড়িয়ে তুলেছে। এবং উনি বললেন যে আসলে ফ্লাইওভার দিয়ে কোনো শহরের যানজটের সমস্যার সমাধান হয় না। তখন আমি তো খুবই আশ্চর্য হলাম। তখন আমি স্যারকে বললাম যে স্যার, কিন্তু আমি যতটুকু জানি যে এই সমস্ত সকল ফ্লাইওভারের ওই ধরেন প্রধান পরিকল্পক বলে যে পোস্টটা থাকে, প্রধান পরিকল্পক বা মোট কথা ওইটার অনুমোদনটা নিতে হয় এই জামিলুর রেজা চৌধুরী স্যারের কাছ থেকে। হ্যাঁ, উনি হচ্ছেন চিফ প্ল্যানার বলা যেতে পারে। তো এইগুলো তো সব হচ্ছে পারমিশন আপনি দিয়েছেন, এবং আপনি এই পারমিশনগুলো কেন দিলেন? তো স্যার বলছিল যে এরকম, দেখো কাজল, আসলে সবাই ফ্লাইওভার করতে চায়, এবং ফ্লাইওভার করলে তাৎক্ষণিক কিছু টাকা পয়সার এখানে একটা বিনিয়োগ ঘটে এবং টাকা পয়সার ব্যাপার আছে, এবং সেইগুলোতে আসলে এইগুলোতে আমি পারমিশন না দিলেও এগুলো হবে, ফলে আমি পারমিশন দিয়েছি এরকম। তো স্যারের সেই উত্তর শুনে আমি একটু আশ্চর্য হলাম, এবং এরপরে তার স্যারকে কিছু প্রশ্ন করার থাকে না। তো আমি খুব একটা সন্তুষ্ট হইনি, এবং আমার মনে হলো যে এই আমাদের জামিলুর রেজা চৌধুরী স্যারের মতো মানুষজনই যদি আমাদের এই শহরকে বা আমাদের এই শহরের পরিকল্পনাকে এইভাবে তলিয়ে দিতে পারে তাদের প্রযত্ন থেকেই, তাহলে আমরা কোন দেশে বসবাস করছি বা কোন শহর নিয়ে আমরা স্বপ্ন দেখছি বা কী অবস্থায় আছি। তো এই প্রেক্ষাপটেই ধরেন যদি আমরা আর একটু পিছনের দিকে যাই, তাহলে আপনারা আকবর আলী খানের নাম শুনছেন নিশ্চয়। আপনারা জানেন যে হচ্ছে আকবর আলী খানের বেশ কিছু গবেষণা রয়েছে, এবং তার একটা উল্লেখযোগ্য গবেষণা হচ্ছে যে বাংলায় ইসলাম প্রচারের সাফল্য। হ্যাঁ, এই নিয়ে ওনার একটা বইও রয়েছে, প্রথম থেকে বের হয়েছে। ওই বইয়ের ভিতরে দেখবেন যে উনি বাংলা ইসলাম প্রচারের সাফল্য সম্পর্কে নানাবিধ যুক্তি হাজির করছেন, এবং কিছু তত্ত্ব এখানে উনি উপস্থাপন করছেন। এবং সেখানে একটা জায়গায় উনি এরকম, ওনার একটা তত্ত্ব রয়েছে যে বাংলা ইসলাম প্রচারের সাফল্যের ক্ষেত্রে বাংলার হচ্ছে গ্রামের গড়ন একটা ফ্যাক্টর। হ্যাঁ, এবং উনি বলছেন যে আমাদের এইখানকার এই ভারতীয় উপমহাদেশে ধরেন ওই যে আছে না যে দিল্লি হয়েই তো আমাদের এখানে ইসলামের আগমনের একটা আছে, তাহলে বাংলায় কেন এরকম আমাদের মুসলমান ধর্মের মানুষের সংখ্যা বেশি হলো এবং এখানে সাফল্য পেল? তো উনি বলছেন যে ওই যে গ্রামের গড়নের ভিতরে বাংলায় যে গ্রামের গড়ন, ভারতের আর কোথাও এরকম গ্রামের গড়ন নেই। এবং সেই গ্রামের গড়নটা কেমন? উনি বলছেন যে বাংলার গ্রামের গড়নটা হচ্ছে ওই যে গুচ্ছ গ্রামের মতো। এবং আপনারা যারা ধরেন গ্রামকে দেখেছেন, তারা যদি ধরেন একটু প্রত্যন্ত গ্রামের দিকে যান এবং আমাদের গ্রাম অঞ্চলের রিফিউজি এবং বাসিন্দাদের বাড়িঘরগুলোকে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এখনও আমাদের গ্রাম অঞ্চলে যারা বাসিন্দা, তাদের বাড়িঘরগুলো কিন্তু ওই গুচ্ছ গ্রামের মতো। কিন্তু যারা রিফিউজি, তারা ধরেন ওপার থেকে এসেছে, নদিয়া, মুর্শিদাবাদ বা মালদহ কিংবা ধরেন বীরভূম, তাদের গ্রামগুলো বাড়িঘরগুলো দেখবেন যে রাস্তা সংলগ্ন, এবং তাদের বাড়ির পিছনে কিন্তু আর বাড়ি নেই। কিন্তু ওই যে বাসিন্দা যাদের, তাদের দেখবেন যে গুচ্ছ গ্রামের একটা ব্যাপার আছে, এবং এই বাড়িঘরগুলো এক জায়গায় ওই যে গুচ্ছ মতো করে এই সমস্ত বাড়িঘরগুলো। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এই বাড়িঘরগুলো কিন্তু আমাদের এখানকার একটা সহজাত প্রবণতা। এইটা হচ্ছে আমাদের এইখান থেকে বিল্ড আপ হচ্ছে, সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই খেয়ালটা রাখলে আমরা বুঝবো যে আসলে এই গ্রামের গড়নটা আসলে বাংলা ইসলাম প্রচারের সাফল্যের ক্ষেত্রে অনেকগুলো পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট। ফলে আমার কাছে এই আকবর আলী খানের এই পড়ার ফলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখানে যখন নগরের কথাও আমরা বলছি, নগর পরিকল্পনার কথাও বলছি, সেইখানে আমাদের এই নগরগুলোতে আসলে পরিকল্পনাটা আমাদের মতো করে হয়ে উঠছিল। এবং আলোচনার ভিতরে আপনারা দেখছেনও মনে হয় যে সবাই বলছেনও, এবং ওনারা বললেনও যে একাডেমিয়ার কথা। এবং আমাদের নগরের গড়নের ব্যাপারে বা আমাদের নগর যখন তৈরি হচ্ছে বা আমাদের নগরগুলোর ভিতরে দেখবেন যে একাডেমিয়ার প্রভাবটা এত বেশি, এবং এটা একটা এক ধরনের প্রেসক্রাইব মতো, যে অন্যদের দ্বারা চাপানো।
ফলে আমাদের গ্রামের, আমাদের এখানকার নগরের সমস্যাটা কিন্তু ধরেন একাডেমিয়ার ভিতরেও বিরাজমান। একাডেমিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা এটাকে স্বীকার করবে না হয়তো, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমি একজন স্বাধীন গবেষক হিসাবে আমি মনে করি যে আমাদের একাডেমিয়ার ভিতরেও এই জটিলতা বা এই দ্বন্দ্বটা বা এই এটা রয়ে গেছে। এবং সেইটা যদি আর একটু খেয়াল করতে পারেন আপনারা, জাফরুল্লাহ চৌধুরীর একটা বই রয়েছে, বইটার নাম হচ্ছে এরকম যে গবেষণা কোলন একটি ঔপনিবেশিক কৌশল। বইটার নাম গবেষণা কোলন একটি ঔপনিবেশিক কৌশল। এইখানে জাফরুল্লাহ চৌধুরী একদম মানে তথ্য হাজির করে উনি বলছেন যে আমাদের এইখানে বিশেষ করে স্বাস্থ্য খাতের ক্ষেত্রে যে গবেষণাগুলো হাজির করা হয়, এই গবেষণার ভিতরে আসলে বিশ্বব্যাংক বা IMF যে ফান্ডিংটা করে বা তারা যে গবেষণাটা হাজির করে, সেইটা হচ্ছে তাদের একটা প্রকল্পেরই অংশ। তাদের প্রকল্পকে আমাদের ভেতর দিয়ে বাস্তবায়ন করছে। এইটাকে যদি আমরা একটু মাথায় রাখি তাহলে আমাদের গ্রামটাকে বুঝতে সুবিধা হবে। আমি এবার একটু আপনাদেরকে পিছনের দিকে নিয়ে যাব। আমাদের আলোচনায় যেহেতু পিছনের বিষয়টাও আসছে, সেইটা হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে যখন মানে মুসলিম শাসন আসছে, মুসলিম শাসক প্রথম এলেন, ঠিক সেই সময় ধরেন মুসলিম শাসকরা আসার আগেই এইখানে কিন্তু ইসলামের একটা প্রচলন শুরু হয়ে গেছে। এবং এইখানে ধরেন প্রচলিত অর্থে ইসলামের যে প্রচলনটা রয়েছে, আমার একটা নিজস্ব গবেষণা রয়েছে যে সেই গবেষণাটা আমি মনে করি যে সেটা আরও একটু আগে, মানে আমরা যে সন্তারিকগুলো জানি তারও কয়েক শতাব্দী আগে। এটা যেহেতু আমার বই আকারে বের হয়নি, সেটা হয়তো বই আকারে বের হলে আপনারা জানবেন। কিন্তু ধরেন ওই যে মুসলিম শাসকরা আসার আগে যে ঘটনাটা ঘটছে, সেইখানে ওই সময় হলায়ুদ মিশ্র বলে এক ভদ্রলোক একটা বই লিখছেন, এবং সেই বইটার নাম হচ্ছে শেখ শুভোদয়, আপনারা জানেন। আবার আপনারা যদি ধরেন এই যে শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন বইয়ের কথা মনে রাখেন, এবং শওকত আলী কিন্তু তার ওই প্রদোষে প্রাকৃতজন লেখার আগে একটা কথা এইভাবে উনি বলছেন যে উনি মানে ওই সময়ের যে ধরেন আমাদের নদিয়ার যে অঞ্চল, সেইখানে দেখা গেল যে একটা হাট, সেই হাটে ঘোড়া বিক্রি হচ্ছে, হ্যাঁ, এবং ঘোড়া বিক্রি হচ্ছে বলে হাটে অনেক লোকজন আসছে। তারপর লোকজন আসার পর ধরেন যে যার মতো চলে গেছে। তো ওইখানে রাজদরবার থেকেও এক লোক ওই হাটে এসেছিল, এবং সেই রাজদরবারের লোকটা রাজাকে গিয়ে বলছেন এরকম যে আজকে হাটে গিয়ে অদ্ভুত একটা জিনিস দেখলাম। তো বলে যে কীরকম অদ্ভুত জিনিস? তো বলে যে হচ্ছে এরকম দেখলাম যে কয়েকজন মানুষ ঘোড়া বিক্রি করতে আসছে। তো ওই ঘোড়া বিক্রি করার ফাঁকে যখন মানে দুপুর হলো, তখন হচ্ছে তারা এই মানে আকাশের দিকে তাকিয়ে কী যেন বলল, মানে আসলে আজান দিয়েছে, বুঝছে না, তারা আকাশের দিকে তাকিয়ে কী যেন বলল। তারপরে ওই ঘোড়া বিক্রি করতে আসা লোকগুলো একটা লাইনে দাঁড়িয়ে গেল, এবং আমরা আশ্চর্য হয়ে খেয়াল করলাম যে ওই ঘোড়া বিক্রি করতে আসা যে ছেলেটা মানে ধরেন ঘোড়াটাকে ধরে নিয়ে আসছিল, মানে যে ছেলেটা চাকর ছিল, সে হচ্ছে সবার আগে দাঁড়িয়েছে, এবং সে যা করছে, উঠছে বসছে, অন্যরা সেটা করছে। এবং ওই লোকটার কাছে মনে হয়েছে যে এটা তো একটা দারুণ ব্যাপার, যে একজন সাধারণ ছেলের মানে ইয়েতে অন্যরা ফলো করছে এবং লাইনে দাঁড়ায়, এবং তারা আকাশের দিকে এরকম হাত তুলে কী যেন চাচ্ছে, এবং সবাই ওইভাবে চাচ্ছে। এইটা তাকে খুব মুগ্ধ করলো, এবং ওই লোকের ভিতরে মনে হচ্ছে যে নতুন কিছুর একটা উদয় হচ্ছে এই সোসাইটিতে, এই সমাজে, এই রাষ্ট্রে, এই অঞ্চলে বা এই জনপদে। এবং ওই লোকের আরও একটা জিনিস খেয়াল হলো যে এই নামাজ পড়ার পর তারা হচ্ছে খেতে বসলো, হ্যাঁ, এবং একটা বড় গামলার ভিতরে সমস্ত খাবার নিয়ে তারা সবাই একসাথে বসে গামলা থেকে খাবার পেলে খাচ্ছে, হ্যাঁ। এবং ওই লোকের মনে হলো যে এটা তো আরও ইন্টারেস্টিং যে একটা গামলার ভিতরে সবাই খাচ্ছে। এই যে ধরেন সমতার ধারণা, সাম্যের ধারণা, এই ধারণায় তো আমাদের ইসলামকে কীভাবে এগিয়ে নিয়ে গেল। এবং আমাদের এখানে ধরেন শাসকরা আসার আগে ইসলামের এক ধরনের বুনিয়াদি একটা পত্তন তৈরি হলো, সেটা ছোট পরিসরে হলো, হ্যাঁ। এবং সেই ছোট পরিসরটা ছিল বলেই শাসকরা যখন আসলো তখন কিন্তু ইসলামের প্রচারটা আরও মানে কি দ্রুতভাবে গতিশীল হলো। এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে সাম্যের যে ধারণা বা এই সমতার যে ধারণা, আমার কাছে মনে হয় যে নগর পরিকল্পনার ভিতরে এই সাম্য এবং সমতার ধারণাটা থাকা খুব জরুরি। এবং নগরেরও একটা গণতান্ত্রিক মন রয়েছে। আমরা যদি আমাদের নগরকে এই গণতান্ত্রিক মনটা দিতে না পারি, এবং নগর বলতে তো আপনারা নিশ্চয়ই বুঝেনি যে নগরের সঙ্গে ধরেন একটা মানে ভূমির একটা ব্যবহারের ব্যাপার থাকে, অবকাঠামোর একটা ব্যাপার থাকে, পরিবেশের ব্যাপার থাকে, এবং মোটা দাগে ধরেন রাস্তার ব্যাপার থাকে, এবং পরিষেবাগুলোর ব্যাপার থাকে, এবং সেই পরিষেবাগুলোর ভিতর দিয়ে আসলে একটা নগরের ভালো এবং মন্দ বিচার করা হয়।
খেয়াল করে দেখবেন যে আমাদের এখানকার যে নগর, তাতে আমাদের যে নগরের ধারণা, সেই জায়গায় কিন্তু আমরা দেখছি যে ঢাকা এবং চট্টগ্রাম আসলে নগর হিসাবে একটা মৃত নগরীতে পরিণত হয়েছে, এবং এই নগরকে সুস্থ করা আসলে কতটুকু সম্ভব সেটা খুবই বড় একটা প্রশ্ন। আবার ধরেন যদি আমরা আমাদের নগরকে করার ক্ষেত্রে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই অভিজ্ঞতার জায়গা থেকে যদি আমরা নতুন একটা নগর করি, বা ধরেন আমরা যদি ঢাকা বা চট্টগ্রামের বাইরে যাই, তাতেও যে আমাদের খুব ভালো কিছু মিলবে তা তো না। কারণ হচ্ছে যে আমাদের অভিজ্ঞতার ভিতরে তো ভালো কিছু নেই। ফলে আপনারা খেয়াল করে দেখবেন ওই যে আমাদের যখন ফ্লাইওভার হচ্ছে আমাদের জটিলতাগুলো থেকে যাচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে আমাদের মেট্রো রেল, মেট্রো রেলের মতো একটা স্থাপনা কিন্তু একটা জাতির ভাগ্যে অনেক বড় একটা ব্যাপার। ফলে ধরেন মেট্রো রেল কেবল খালি যোগাযোগের ক্ষেত্রে একটা ভূমিকা রাখে না, মেট্রো রেল একটা জাতির সাংস্কৃতিক আমল পাল্টে ফেলে। এরকম একটা স্থাপনার ভিতর দিয়ে ধরেন আমরা এই যে মেট্রো রেলে ওঠার সময় আমরা নিজের একটা লাইন মেনটেন করার চেষ্টা করি না, সেটা কিন্তু আমরা ঠিকভাবে করি না। কিন্তু কথা ছিল যে আমরা লাইনটা ঠিকভাবে মেনটেন করব, এবং এইটা মেনটেন করার ভিতর দিয়ে আমাদের সংস্কৃতির একটা ডেভেলপ হবে, আমাদের মনন চর্চার জায়গাতে একটা নতুন অভিঘাত তৈরি হবে। সেইটা কিন্তু আমরা করতে পারলাম না। ফলে মেট্রো রেল যত বড় স্থাপনা হোক, সেটা আমাদের সংস্কৃতিতে কোনো কার্যকারণ নিয়ে আসলো না। এবং মনে রাখতে হবে যে এই ধরনের মেট্রো রেলগুলোর পরে অনেক পরে গিয়ে গবেষণা হয়, ধরেন 50-100 বছর পর, যে মেট্রো রেলের আগের ঢাকা, মেট্রো রেলের পরের ঢাকা। আমাদের এখানকার যে মেট্রো রেলের ব্যবস্থাটা আমরা শুরু করলাম গত 2 বছরের যে অভিজ্ঞতা, সেইখানে কিন্তু আগের বা পরের কোনো ফারাক নাই। আবার দেখেন যে মেট্রো রেল হওয়ার পরেও আমাদের যোগাযোগ ব্যবস্থায় খুব একটা যে এটার অভিঘাত ফেলছে সেইটা কিন্তু না। এবং কত বড় ইন্টারেস্টিং ব্যাপার যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মেট্রো রেল ব্যবহার করার পর এত গাদাগাদি করে মানুষ উঠছে, এত চাপ, তারপরে বলা হচ্ছে না, এটা তথ্য প্রমাণ দিয়ে হাজির করাই হচ্ছে যে মেট্রো রেলের খরচটা উঠছে না। কি ভয়ঙ্কর ব্যাপার! তাহলে আমাদের প্ল্যানিংটা কোন পর্যায়ে আছে আপনারা খেয়াল করে দেখেন। এবং আমাদের এখানকার এই যে ধরেন দেখবেন যে সরকারি অর্থের যে অপচয় বা সরকারের যে নানাবিধ কাজে, আপনারা খেয়াল করে দেখছেন নিশ্চয় যে বিভিন্ন সময় পত্রপত্রিকা এসেছে যে আমাদের এখানে কিন্তু অসংখ্য ব্রিজ আছে, যে ব্রিজগুলো আসলে ওই রাস্তাই নাই, রাস্তা নাই, এরকম ব্রিজের অনেক অনেক উদাহরণ রয়েছে। ফলে এইটা কিন্তু আমরা মেনেও নিচ্ছি। আমাদের এই যে এই সংস্কৃতির ভিতরে আমরা এইটাও মেনে নিচ্ছি, আমরা আবার অভ্যুত্থানও করছি। এবং আমাদের অভ্যুত্থানের একজন নায়ক এখানে আছে, আমাদের আকরাম, খুবই প্রিয় মানুষ। হ্যাঁ, কিন্তু আমার বেদনা বা আমার দুঃখের জায়গাটা হলো যে অভ্যুত্থানের ফসল আমরা ঘরে তুলতে পারছি না। কারণ হচ্ছে যে আমাদের আসলে এই যে আমাদের ওই ভাই আলোচনার ভিতরে বারবার বললো না যে নগর হচ্ছে ধরেন একটা দেশের রুহু মতো, তাই না? এবং এই যে আমাদের নগর পরিকল্পনার ভিতরেই এত বেশি ধরেন শুধুমাত্র একাডেমিক কথাবার্তা ছাড়া এইটার যে মানবিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর কোনো ব্যবহার বা প্রয়োগ নেই। ফলে আমাদের এখানে কোনো কিছুর বরকত নেই, এবং আমাদের নগরের আসলে কোনো বরকত নেই। এবং আমার কাছে মনে হয় যে আমি আসলে ধরেন এত মিষ্টি করে কথা বলতে পারি না, এটা আমার জন্য খুবই বেদনার একটা জায়গা। আমি মনে করি যে আসলে ধরেন এই যে কেউ করবে, অন্য কেউ করবে, বা আইন দিয়ে হবে না, এরকম না। আমার কথা হলো যে আইন দিয়ে করতে হবে এবং আইন মানতে বাধ্য করতে হবে। এবং সেই বাধ্য করার ক্ষেত্রে এই আমাদের নগরটাকে যদি ধরেন ঢাকাকে যদি আমরা কিছুটা ঠিক করতে চাই, তাহলে আমার প্রথম প্রস্তাব যেটা, সেই প্রস্তাবের ভিতরে একটা প্রস্তাব হচ্ছে যে আমাদের এখানকার যত সরকারি বিল্ডিং হবে, সমস্ত সরকারি বিল্ডিংয়ের দোতলা থেকে তাদের কার্যকর শুরু হবে, দোতলা পর্যন্ত তারা ফাঁকা রাখবে। এবং সেই সরকারি বিল্ডিংটার ধরেন আমাদের এখানে দেখবেন যে এক একটা মন্ত্রণালয় আলাদা আলাদাভাবে তারা সেই ওই যে ইয়ের মতো জমিদারির মতো, তাদের অংশটা আলাদা, তাদের অংশটা আলাদা। সরকারের অংশ তাদের ভিতরে কিন্তু সমন্বয় নেই। এই জায়গাগুলোতে তাদের সমন্বিত রূপ থাকতে হবে, এবং ওইখানে জলাধারের ব্যবস্থা থাকতে হবে, এবং দোতলা থেকে হবে। আর হচ্ছে যে প্রত্যেকটা সরকারি অফিসের যে কোনো জায়গায় অফিস চলাকালীন এবং অফিস যখন বন্ধ হয়ে যাবে ধরেন 5টার পর, ওইখানে সাধারণ মানুষের যাতায়াতকে অবাধ এবং উন্মুক্ত করে দিতে হবে। এবং সকল সরকারি অফিসের ওই যে নিচের একতলা এবং দোতলায় এইটা হচ্ছে উন্মুক্ত থাকবে, এবং সেইখানে আমাদের সন্তানরা আমরা সবাই গিয়ে ওইখানে খেলাধুলা করব, গল্প করব, গুজব করব, এরকম অনুষ্ঠান করব, আমরা আবৃত্তি করব, আমরা রাজনীতি করব, সমস্ত কিছু করব। সরকারি অফিসের নিচের জায়গাগুলো আমাদেরকে গণ কাজের জন্য ব্যবহার করতে দিতে হবে।
এখন এটা ধরেন আরও ডিটেলসে লেখা করে বলতে পারা যেতে পারে। আমার মানে সংক্ষেপের যে কথাটা একটা ইয়েটা, আরেকটা হচ্ছে যে দেখবেন যে আমাদের এখানে যখন প্রার্থনালয় তৈরি হয়, ধরেন মসজিদ বা আদার্স যে জায়গাগুলো, আপনারা নিশ্চয়ই অভিজ্ঞতায় রয়েছে যে সকল মসজিদে কিন্তু সাধারণ মানুষের অর্থ দিয়ে তৈরি হয়। এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ, ধরেন কথার কথা, কুষ্টিয়াতে একটা মসজিদ তৈরি হচ্ছে, আমি সিলেটের লোক, আমি কুষ্টিয়ায় গেলে আমি কিন্তু এখানে অনুদান দিয়ে আসছি বা আমি দান করে আসছি এবং আমার ধর্মবোধ থেকেও করছি এবং সেটা আমি আনন্দের সঙ্গেই করছি। কিন্তু এই যখন প্রার্থনালয়গুলো তৈরি হয়ে যায়, এই সব প্রার্থনালয়ে কি সাধারণ মানুষের আর মানে থাকে, প্রবেশ অধিকার থাকে? এবং দেখবেন যে ওই মসজিদগুলো আমাদের মানে ইমাম সাহেবদের এবং মসজিদ কমিটির হয়ে যায় এবং সেইখানে সাধারণ মানুষের কিন্তু বাথরুমে যাওয়ার সুযোগটুকু পর্যন্ত নেয়। এই যে আমাদের নগরের মানুষের এত অসুখ বিসুখ হয়, আমাদের মা বোনদের অসুখ বিসুখ হয়, এর মূল কারণ হচ্ছে যে আমাদের বাথরুম সংস্কৃতি এইটা। হ্যাঁ, এবং সকল প্রার্থনালয়ের নিচতলাগুলোকে ওইভাবে ব্যবহার করতে দিতে হবে এবং সেইখানে সবার, ধরেন আমরা একটু ক্লান্ত বোধ করলাম, সেই শেরশাহের আমলে আমাদের রাস্তার পাশে গাছ লাগিয়ে রাখা হতো, যে আমাদের পথিক যখন যাবে, সে যখন ক্লান্ত হবে সেইখানে সে একটু বিশ্রাম নেবে। এবং দেখেন শুধু গাছ লাগিয়ে রাখা হতো না, আপনারা জানেন নিশ্চয় যে ওখানে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা ছিল। আর এখন আমাদের ধর্মের জায়গাগুলোতে আমরা ওখানে ডিটাচড। আমার ইমার্জেন্সি বাথরুমে যেতে হলে আমি যেতে পারবো না। এবং বাথরুম তো মানুষের একটা মৌলিক অধিকারের মতো, এটাকে কি আমরা অস্বীকার করতে পারবো? তাহলে আমাদের প্রার্থনালয়ের জায়গাগুলোতে এই জায়গাটা করতে হবে। এবং এই জায়গাগুলো করার পাশাপাশি আমার কাছে আরেকটা যে জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, যে আমাদের এইখানে এই যে চিকিৎসা ব্যবস্থা, নগরের সাথে তো একটা ধরেন চিকিৎসা ব্যবস্থার মারাত্মক যোগসূত্র রয়েছে। সকল চিকিৎসা ব্যবস্থা সবার জন্য উন্মুক্ত করতে হবে। কি অদ্ভুত ব্যাপার দেখেন যে আমাদের এখানে হাসপাতালের নামগুলো দেখবেন যে সরকারি কর্মচারী হাসপাতাল, পুলিশ হাসপাতাল, রেলওয়ে কর্মচারী হাসপাতাল, XYZ হাসপাতাল। আমি সাধারণ নাগরিক, আমার কোনো হাসপাতাল নেই। আমি সাংবাদিকতা করি, সাংবাদিকতা পেশাকে আপনারা এত গুরুত্ব দেন এবং বলেন যে ফোর্থ মানে পিলার, তাই না, স্টেটের। আমার কোনো সাংবাদিক হাসপাতাল আছে? আপনি মিলিটারির জন্য হাসপাতাল রাখছেন, পুলিশের জন্য হাসপাতাল রাখছেন, সবার জন্য হাসপাতাল আছে, অথচ সাধারণ মানুষের হাসপাতাল। তাহলে 20টা হাসপাতাল করেন সাধারণ মানুষের হাসপাতাল, এবং এই সাধারণ মানুষের হাসপাতালে আপনি পুলিশ চিকিৎসা নিতে যেতে পারবেন না, আপনি সরকারি অফিসার, আপনি চিকিৎসা নিতে যেতে, আপনি রেলওয়ে কর্মচারী, আপনি যেতে পারবেন না। কোনো হাসপাতালের এরকম কোনো সাইনবোর্ড থাকবে না। বাংলাদেশের সকল হাসপাতাল বাংলাদেশের সকল নাগরিকের জন্য উন্মুক্ত করতে হবে, এর মধ্যে কোনো ইয়ে নেই। এবং আইন করা থাকবে যে কোনো সরকারি কর্মচারী, তিনি সচিব হন আর তিনি আমার অফিসের ক্লার্ক হন, কেউ দেশের বাইরে কোনো প্রকার চিকিৎসা নিতে যেতে পারবে না। এবং সে যদি সরকারি কর্মচারী হয়, সে যদি বলে যে তার নিজের টাকায় যাবে, নিজের টাকার তবলা বাজানো যাবে না। আপনার যদি ভাই নিজের টাকা এত বেশি হয়ে থাকে, তাহলে আপনি সরকারি চাকরি করতে আসছেন কেন? সরকারি চাকরি করার সেবা দেওয়া এবং এই সেবার সাথে পাশাপাশি আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো সাধারণ মানুষের উপকারে কাজে লাগছে কিনা সেইটা দেখেন। এবং সেইটা যখন আপনি নিজে ব্যবহার না করবেন, সেইটা হবে না। আপনি দেখবেন যে আমাদের অফিস আদালতগুলো কত বড় বেয়াদবি করে আমাদের সাথে। অফিসে বাথরুমে গেলে উপরে লেখা থাকে যে স্টাফদের জন্য ব্যবহৃত, তো সেটা আপনি নিচে লিখে দেন যে এই অফিস স্টাফদের জন্য, আপনি এখানে ওঠেন না। আসলে এই শহর দেখেন না, এই শহর কত বড় নুইসেন্স একটা শহর, কত বড় একটা স্টুপিড শহর, যে শহরের গেটে আমরা লিখে দিই যে অতিথিদের গাড়ি বাইরে থাকবে। কত বড় বেয়াদবি! তার মানে আপনি অতিথিকে আসতে নিষেধ করছেন, তো আপনি বুঝছেনই না যে অতিথিদের সাথে আপনি এরকম করছেন। এই সব নুইসেন্সি নিয়ে আমরা বড় হয়ে উঠছি, এবং এই সব নুইসেন্সি নিয়ে আমরা যদি বড় হয়ে উঠি, সেই শহরের মানুষজনের কী বরকত হবে জীবনে? এই সব জায়গাগুলোতে আমাদের কারেকশন করতে হবে। এবং এই সব কারেকশনের পাশাপাশি আমাদের আর যেসব প্রতিষ্ঠান রয়েছে, এই যে ধরেন বাংলা একাডেমির মতন প্রতিষ্ঠান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মতো প্রতিষ্ঠান, এই সব প্রতিষ্ঠানগুলো মনে হয় যেন ওই সরকারের ওই কর্মচারীদের জন্য শুধু। 5টা যাওয়ার পর সঙ্গে সঙ্গে তারা ঘন্টা বাজিয়ে চলে যাবে, তারপর গেট লাগাই দেয়। এটা কোনো একটা প্রতিষ্ঠানের কালচার হতে পারে? আমার বাচ্চাকে আমি নিয়ে সন্ধ্যার পরে যাব না? আমার বাচ্চাকে আমি রাত্রে 8টা-9টার সময় যাব না? তাহলে তো আমার নগরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আমি বিল্ড আপ করতে পারলাম না। এবং নগরের সংস্কৃতিকে যে সর্বজনীন করে তোলা, সেইটা কি করতে পারলাম আমরা? এবং আমাদের যে পানীয় ব্যবস্থা, এবং আরও একটা কাজ করতে হবে যে সরকারি অফিসারদের বা ধরেন আমাদের শিক্ষকদের সকলের, সবাই একই ফ্ল্যাটে বসবাস করবে।
একই ফ্ল্যাটে, এবং তাদের জন্য আলাদা কোনো ফ্ল্যাট থাকবে না। এবং এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচাররা প্রভোস্ট হলে বা হাউস টিউটর হলে তারা যেরকম একটা বাংলা বাড়ি পেয়ে যায়, মানে লর্ডরা যেরকম আগে থাকতো, লর্ড রিপন, লর্ড ধরেন কার্জন, এরা যেরকম এক একটা বাংলো নিয়ে থাকতো না, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এরকম বাংলো নিয়ে থাকে, আমাদের ভিসি সাহেবরা কিন্তু এরকম বাংলো নিয়ে থাকে। এই মানে মানুষের এত ভেদাভেদ করলে সেই শহরের কি হবে? এবং আমরা তো বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করছি, তাই না? তাহলে সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের জায়গায় কি আমরা যাচ্ছি? আমরা যাচ্ছি না। এবং যাচ্ছি না বলেই আমাদের এইখানে দেখেন কতগুলো অভ্যুত্থান ঘটে গেল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর আর কোনো মানে জায়গা নেই যে জায়গাটাতে মাত্র 60 বছরের ভিতরে 5টা গণঅভ্যুত্থান করছে। এমনকি ধরেন 5টা গণঅভ্যুত্থানের কথা যদি নাও বলি, বদরুদ্দিন উমর 5টা গণঅভ্যুত্থানের কথা বলছেন, আমরা ধরেন একদম আমাদের চোখে তো 3টা গণঅভ্যুত্থানের কথা আমরা জানি, তাই না? 69, 90 এবং 2024। পৃথিবীর আর কোনো জায়গা নেই যেখানে 3টা গণঅভ্যুত্থান ঘটছে। অথচ সেই গণঅভ্যুত্থানের মানুষেরা, সেই গণঅভ্যুত্থানের জনপদের মানুষেরা সব সুযোগ সুবিধা বঞ্চিত। এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে? এবং আপনারা তিতুমিরের নাম নিশ্চয় শুনছেন, আপনারা জানেন নিশ্চয় যে তিতুমির এই যে 1831 সালে মারা গেলেন, তাই না? আর আমাদের এখানে সিপাহী বিদ্রোহ হচ্ছে কবে? 1857-তে। যে সিপাহী বিদ্রোহকে আমরা বলছি মহাবিদ্রোহ, আমাদের পাঠ্যপুস্তক বলেন, আমাদের মানে পাঠ্যপুস্তকের আদার্স যে মানে বয়ান, সেখানেও কিন্তু তিতুমিরকে মানে 1957 সিপাহী বিদ্রোহকে আমরা মহাবিদ্রোহ বলছি। কিন্তু এই মহাবিদ্রোহের আগে তো তিতুমিরই একটা মহাবিদ্রোহ করে রাখছে। এবং আপনারা নিশ্চয় জানেন যে ব্রিটিশের ওই 190 বছরের সময় তিতুমিরই একমাত্র লোক যিনি এই ভারত উপমহাদেশের ওই সময়ের ওই নারকেলবাড়ির ওই জায়গাটা কয়েকদিন স্বাধীন রাখতে সক্ষম হয়েছিলেন। সেই জায়গাকার মানুষেরা আমরা কিন্তু আমাদের স্বাধীনতার যে সুখ সেইটা আমরা এখনও অর্জন করতে পারিনি। এবং আপনারা জানেন যে 1930 সালে এই চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করে এই তিতুমিরের এই সূর্য সেনের দলেরা এরাও কিন্তু 3 দিন এই চট্টগ্রামের ওই যে মানে ইউরোপীয় ক্লাব যেটা, সেইটা কিন্তু তারা শত্রুমুক্ত রাখতে সক্ষম হয়েছিল 3 দিন। এবং ব্রিটিশ উপনিবেশের কোথাও তিতুমিরের আর সূর্য সেনের মতো এইরকম কোনো রেকর্ড নেই। কিন্তু সেই জায়গাটাতেও আমরা পরবর্তীতে যে অর্জন, মানে এই যে বিজয় করার পর আমরা বিজয়কে কিভাবে হ্যান্ডেলিং করব, বিজয়কে কিভাবে আমরা গতিশীল করব, বিজয়কে আমরা কিভাবে সবার ভিতরে ছড়িয়ে দেব, সেই জায়গায় আমাদের পরিকল্পনা ছিল না। এবং এই পরিকল্পনা আমাদের এই যে নগর পরিকল্পনার মধ্যেও নেই। ফলে দেখবেন যে আমাদের 2024-এর এই যে এত বড় অর্জন এবং আমাদের এই যে নতুন বাংলাদেশ এখন নতুন একটা আকাঙ্ক্ষার পথে হাঁটছে, সেই আকাঙ্ক্ষাও কিন্তু আমাদের এখানে ধোঁয়াশায় পরিপূর্ণ। এবং 2024-এর পর আমরা যেভাবে গর্জে ওঠার কথা ছিল, আসলে তো লড়াইটা শুরু হবে অভ্যুত্থান সফল হওয়ার পর, তাই না? আমরা ধরেন জুলাইয়ের ওই যে 36শে জুলাই পর্যন্ত যে দিয়ে দিলাম, তারপরেই প্রকৃত লড়াই শুরু হবে। কিন্তু প্রকৃত লড়াইয়ের সময় আমরা যেন পিছনে হাঁটি। প্রকৃত লড়াইয়ের সময় আমাদের যেভাবে পরিকল্পনা দরকার সেই পরিকল্পনা করতে পারি না। এবং সেই পরিকল্পনা করলেও সেই পরিকল্পনার ভিতরে টোটালি থাকে সাচিবিক অভিজ্ঞতা, সেই পরিকল্পনার ভিতরে টোটালি থাকে একাডেমিয়ার এক ধরনের দখলদারিত্ব। এবং সেই একাডেমিয়ার মানুষজনকে শ্রদ্ধা রেখে আমি বলছি, সেই একাডেমিয়া মানেই ওই আমাদের জাফরুল্লাহ চৌধুরী যে কথা বলছেন, সেই একাডেমিয়া মানেই পশ্চিমা প্রেসক্রিপশন। এবং পশ্চিমা প্রেসক্রিপশন দিয়ে আমার ঢাকা শহরের দুঃখ দূর হবে না, এইটা আমাদেরকে স্পষ্ট করে বুঝতে হবে। এবং বুঝতে হবে যে আমাদের ঢাকা শহরের নগর পরিকল্পনার ভিতরে ওই যে আমি বললাম যে আমাদের এখানে ইসলামের সূচনার সময় যে সাম্যের চিত্র দেখা গেছিল, আমাদের নগরের ভিতরে সেই সাম্যের চিত্র থাকতে হবে। আমাদের নগরের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা রোডে সেই চিত্রকে যদি আমরা হাজির করতে না পারি, তাহলে বুঝতে হবে যে আমরা ধর্মবোধের যে সাম্যের চেতনা বা সাম্যের চিন্তা বা সাম্যের চরিত্র, সেই চরিত্রকে আমরা আমাদের ওই রুহুতে ধারণ করতে পারিনি, কলবে ধারণ করতে পারিনি, কিংবা আমাদের যাপিত জীবনের প্রত্যেকটা জায়গায় সেটাকে আমরা যেভাবে মানে একেবারে ধরেন প্রতিনিয়ত চর্চার ভিতরে রাখা দরকার, সেইটা আমরা করতে পারিনি। এবং এই যে আমাদের এক ভাই পাখিদের কথা বললেন, আপনারা নিশ্চয়ই খেয়াল আছে, আপনারা দেখবেন যে যে কোনো মাজারে যদি যান তাহলে দেখবেন যে সেই মাজারের সাথে পাখিদের সম্পর্কটা কেমন। শুধু শাহজালালের মাজারের কথা না, আপনারা রাজশাহীতে কেউ কখনো গেছেন কিনা জানি না, রাজশাহীতে বাঘা অঞ্চলে ভ্যান্নাবাড়ির মাজার বলে একটা মাজার রয়েছে। এবং এই ভ্যান্না সাহেব আদৌ কবে আসছে কেউ জানে না,
কিন্তু সেইখানেও গেলেও দেখবেন যে তার মাজারের যে ইয়েটা, সেই মাজারের যে মানে বলা যায় যে অবকাঠামোগত রূপ, সেই রূপের ভিতরে পাখি যেন থাকে, সেই রূপের ভিতরে একটা বিড়াল এসে যেন থাকে, কিংবা তাদের যে বাগানের চর্চা, সেই বাগানে যেন আরও পরিবেশ প্রকৃতির অন্যদেরও যেন ঠাঁই হয়, সেই জায়গাটা কিন্তু ছিল। এবং এই যে আমরা ধরেন কখনো কখনো ভুল করে কিছু কালচারকে আমরা অন্যভাবে আখ্যায়িত করি, সেই জায়গাটা আপনাদের মনে রাখতে হবে যে এই যে আমাদের ভ্যান্নাবাড়ির হুজুরেরা, এরা যখন এই ভ্যান্নাবাড়ি নামক স্থানে বা ভ্যান্নাবাড়ি নামক অঞ্চলে যখন আসলেন, তখন এসে কিন্তু তারা সাধারণ মানুষের সাথে মিশে গেছিলেন। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে আমাদের এখানে মান্যতের যে প্রথা, আমরা ওই যে মাজারগুলোতে মুরগি বা ছাগল বা গরু ইত্যাদি দিই না, আমরা অনেকেই মনে করি যে এই মান্যতের ভিতর দিয়ে এক ধরনের শিরক হাজির হচ্ছে, কিন্তু এইটার শেকড়টা কিন্তু অন্যরকম। আসলে সেই সময়ের হুজুরেরা তারা চেয়েছিল যে তারা যেটা খাচ্ছে সেইটা সবাই মিলে খাক। ফলে ধরেন ওই গ্রামের ওই অঞ্চলের আশেপাশের লোকজনেরা তাদের সামর্থ্য মতো যা কিছু ইচ্ছা ছিল তারা দিত, এবং সেইটা নিয়ে আসলে একসাথে রান্না করা হতো, একসাথে খাওয়া দাওয়া হতো, এ হয়ে তারাই করতো। এবং ওই সব সময় তারা কিন্তু তখন খোঁজ নিত। এবং আমাদের এখনও অনেক খানকা কালচারের ভিতরে এগুলো কিন্তু আছে। দেখবেন যে খানকার মানুষেরা হয়তো তাদের অনেক নেগেটিভ দিক আপনারা খুঁজতে হতে পারেন, কিন্তু তাদের ভিতরের শটটা কিন্তু অনেক বেশি সহমর্মী। আপনারা ওই শহরের চোখ দিয়ে দেখলে বা আপনারা একাডেমির চোখ দিয়ে দেখলে তাদের ভিতরে হয়তো নেতিবাচকতা দেখতে পারেন, কিন্তু তাদের ইতিবাচকতার উৎস এবং ইতিবাচকতা ধারণ করার যে তাদের মানসিকতা, সেইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটাই আমার বাংলাদেশ, এবং সেটাই হচ্ছে আমাদের বাঙালি মুসলমানের প্রকৃত তীর্থ। এবং সেই জায়গাগুলোকে আমাদের ধারণ করতে হবে, এবং ধারণ করার ভিতর দিয়েই আমাদের নগর পরিকল্পনার ভিতরে এইগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেইটাও আমাদের রাখতে হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমার একটা গবেষণা দ্বারা আমি 2024 সালের সম্ভবত জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার করছিলাম, এবং সেখানে আমি বলছিলাম যে আমাদের এইখানে বাংলাদেশে একটা নবজাগরণ সংগঠিত হয়েছে। হ্যাঁ, এবং সেই নবজাগরণটা 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে সূচনা হয়, এবং 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের অর্জনের ভিতর দিয়ে তার একটা চূড়ান্তি প্রাপ্তি ঘটে। এই যে নবজাগরণ, আপনারা নিশ্চয়ই জানেন যে যে কোনো নবজাগরণ বা যে কোনো রেনেসা সেই দেশকে, সেই মাটিকে, সেই মানুষকে আরও বেশি ভূমি সংলগ্ন করে। ভূমি সংলগ্ন করার পাশাপাশি তার ভিতরে এক ধরনের ধরেন প্রশ্ন তৈরি করার সুযোগ তৈরি করে দেয়, তাকে যুক্তিবাদী মানুষে তৈরি করে, এবং সকল ঐতিহ্যকে কীভাবে সে ধারণ করবে তার সাথে তার একটা বোঝাপড়া তৈরি করে। এবং এই নবজাগরণের ভিতরে আপনারা নিশ্চয় জানেন যে অন্যতম একটা উপাদান কিন্তু নগর পরিকল্পনা। কারণ হচ্ছে যে এই নগর পরিকল্পনার ভিতরে অবকাঠামোর জায়গাটা রয়েছে, এই নগর পরিকল্পনার ভিতরে পরিষেবাগুলোর জায়গা রয়েছে। ফলে এই যে নবজাগরণের জায়গাগুলো এবং নবজাগরণের যে আলোকায়ন, সেই আলোকায়নকে আমাদের ধারণ করতে হবে, এবং এইগুলোকে ধারণ করতে পারলে আমাদের নগর পরিকল্পনাই হবে। এই যে আমাদের এখানে ধরেন কথার কথা পদ্মা সেতু হলো, পদ্মা সেতু আমাদের নিশ্চয়ই একটা বড় অর্জন, কিন্তু দেখেন এই পদ্মা সেতুর সুফলকে আমরা পাচ্ছি? আদৌ পাওয়া যাবে? যদি না পাওয়া যায় তাহলে তো তাদের প্রত্যেককে কাঠগড়ায় করে উঠায় ব্রাশ ফায়ার করা দরকার। কারণ হচ্ছে যে পদ্মা সেতুর জন্য তো আমাদের রাজস্ব দিতে হয়েছে, ফলে এই অর্থটা তো আমরা অন্য একটা ভালো জায়গায় ব্যয় করতে পারতাম। আমরা পদ্মা সেতু করলাম, ওই জায়গাটা ঝাঁ করে চলে গেলাম, তারপরে আমরা ঝেমাচ্ছি, আর গাড়ি নড়ে না। তো এই দেশে এই পরিকল্পনা যে আমাদের ভালো কিছু হবে, সেই জায়গাটায় আমাদেরকে বই রাখতে হবে যে আমরা আমাদের উন্নয়নকে, আমাদের পরিকল্পনাকে আমরা একদম A to Z পর্যন্ত নিয়ে যেতে পারছি কিনা। A to Z পর্যন্ত যদি না যেতে পারি, এবং সেই উন্নয়নের ভিতরে যদি মানবিকতার বসবাস না থাকে, সেই উন্নয়নের ভিতরে যে কল্যাণ রাষ্ট্রের বসবাস না থাকে, সেই উন্নয়নের ভিতরে যদি বৈষম্য নিরসনের যে আকুতি আমাদের সেগুলো না থাকে, তাহলে সেই উন্নয়ন নয়। ফলে আমাদেরকে নগর পরিকল্পনার জায়গায় আরও বেশি ইতিহাস ঐতিহ্য সন্ধানী হতে হবে, আরও বেশি জাতীয়তাবাদী হতে হবে, আরও বেশি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির জায়গায় যেতে হবে, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে না, এবং আরও বেশি মানবতাবাদী হতে হবে। এবং মনে রাখতে হবে যে আরও বেশি আমাদের যে ধর্মবোধ বা আমাদের সাম্যবাদী চেতনা, সেই চেতনার জায়গাতে যেতে হবে। এবং ওই জায়গাগুলোতে যে আমাদের সরকারি অফিসগুলোতে, আমাদের চিকিৎসা ব্যবস্থায় এবং আমাদের শিক্ষা ব্যবস্থাতেও
প্রথম কাজ হলো যে সবাই মিলে বসে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা অন্তত দশম শ্রেণী পর্যন্ত কীভাবে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে পারি সেই জায়গাটায় আমাদেরকে ফোকাস করতে হবে, এবং তারপরে আপনি অন্যান্যভাবে করেন। এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে, আমাদের মানে ধরেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই প্রতিষ্ঠানগুলোতে সত্যিকারের যেন মানবিকতার চর্চা হয়। আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আপনারা খেয়াল করে দেখবেন যে এইখানে মানবিকতার চর্চা হয় না। এইখানে শুধুমাত্র একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, বরং এইখানকার ভিতরে এক ধরনের বৈষম্য বীজ আমরা মাথায় নিয়ে চলি। এবং এইখানে দেখবেন যে আমাদেরকে মানে নানা কিছু সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি করে। এবং এই জায়গাগুলোতে আমাদের যে প্রকৃত অর্থে দেশপ্রেমটা জাগ্রত হওয়ার কথা ছিল, এবং দেশপ্রেম মানে তো সেই রকম যে আমার মায়ের কিছু হলে যেন আমার চোখে পানি এসে যায় অজান্তে, বা আমার মাকে কেউ যদি একটা খারাপ কথা বলে তাহলে আমার ভিতরে যেরকম ধরেন মানে কি বলে যে বন্য পশুর মতো রাগ জেগে ওঠে, সেরকম আমার দেশ সম্পর্কেও কেউ কিছু বললে সেই জায়গাটায় থাকতে হবে। এবং সেই দেশপ্রেমের আলোকেই আমাদের নগর পরিকল্পনা করতে হবে। নগর পরিকল্পনার নামে আমরা যদি এরকম ধরেন পূর্বাচল সিটি করি, আগে যেরকম ধানমন্ডি হয়েছিল, এই যে গুলশান হয়েছিল, তাহলে সেই পরিকল্পনা দিয়ে আমাদেরকে আখেরে কোনো সুবিধা মিলবে না। ইভেন আমাদের এক বড় ভাই বলল যে পূর্বাচল সিটিটা কিছুটা হয়েছে, কিন্তু বাস্তবে তা না। পূর্বাচলের রাস্তাঘাটগুলো যতটা হয়েছে, আপনি দেখেন পূর্বাচলের বসতি স্থাপনের ক্ষেত্রে সেইখানে কোনো প্ল্যান নেই। কারণ হচ্ছে যে আমাদের এখানকার দায় ও দরদের যে সংস্কৃতি, সেই দায় ও দরদের সংস্কৃতিকে আমরা লালন করতে শিখিনি। আর প্ল্যানটা হবে কি করে? যে ভদ্রলোক বা যে ভদ্রমহিলা ওই প্ল্যানটা করছে, তার মনের ভিতরে তো কানাডা বসবাস করছে, তার মনের ভিতরে তো ওয়াশিংটন বসবাস করছে। এই যে আমাদের ভিতরে চৌর্যবৃত্তি বা আমাদের এই পলায়নপর মানসিকতা, সেই তাদের দিয়ে তো হবে না। ফলে আপনার নগরকে আপনার মতো করে তুলতে হবে, এবং আপনার প্রতিটা পদে পদে দেখতে হবে যে এইখানে আসলে আমাদের নগর আমাদের হয়ে উঠছে কিনা, নাকি আমাদেরকে মানে কয়েকটা অবকাঠামোর ঝলকানি দেখাচ্ছে। এইটা হচ্ছে বিষয়। এবং এই যে আমাদের এখানকার মাটির যে ব্যবহার, বা ধরেন আমাদের এখানকার সূর্যের আলোর যে ব্যবহার, আমরা নগর পরিকল্পনার সময় সূর্যের আলোর ব্যবহারটাকে রাখছি? আমরা নগর যদি রাখেন, আপনি বলছেন যে রাখছেন, ভাই আমার কাছে দৃশ্যমান হচ্ছে না। আপনি যা কিছু করেন আমাকে দৃশ্যমান করতে হবে, এইটা হচ্ছে বিষয়। আপনি এ টু এই মানে A+B হোল স্কোয়ার দিয়ে বুঝাবেন, সেইটা আমার বোঝার দরকার নাই। কারণ ধরে নেন আমি অ্যালজাবরা বুঝি না, আমাকে দৃশ্যমান করে আপনাকে বোঝাতে হবে, এবং সেইটা হচ্ছে আপনার দায়িত্বের মধ্যে পড়ে। সেই নগর পরিকল্পনা আমাদেরকে আদায় করে নিতে হবে। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যে একটা নতুন আকাঙ্ক্ষার দিকে হাঁটছি, সেই আকাঙ্ক্ষা যেন আমাদের এরকম সম্মিলিত আকাঙ্ক্ষায় রূপ নেয়। এবং সেই আকাঙ্ক্ষার ভিতরে আমরা যে বড় গলায় ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছি, আমরা আমাদের চেতনায়, আমাদের স্বপ্নে, আমাদের ব্যবহারে, আমাদের চলায় বলায় সেই ইনক্লুসিভনেসটাকে জায়গা দিচ্ছি তো, নাকি সেটা আমরা আসলে মুখেই বলছি? যদি না বলি তাহলে বুঝতে হবে যে আমরা আসলে আমাদের মতো আত্মপ্রবঞ্চক মানুষ আর হয় না। সেই জায়গাটা তো আমাদেরকে ভালোভাবে মনোযোগ দিতে হবে, এবং মনে রাখতে হবে যে এই দেশ আমাদের, এবং আমরা যারা পণ করেছি, আপনারা কেউ পণ করেছেন কিনা জানি না, যে মরি বাঁচি এই দেশেই থাকবো, তাদের জন্য এই দেশটা বড় চ্যালেঞ্জের। এবং এইখানে ধরেন আপনাকে নানাভাবে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে, নানাভাবে আপনার চরিত্রহানি করা হবে, কিন্তু তারপরেও আপনি মনে রাখবেন যে এই দেশের প্রতি ভালোবাসাটা আপনার দায়িত্ব। এবং সেই ভালোবাসার দায়িত্ব অনেকটা আপনি বাইবর্ন। হ্যাঁ, এবং আমাদের এক ভাই বললেন না যে আমাদের এখানে ধরেন উনি অনেকবার মোগল আমলের কথা বললেন। আমাদের ঢাকার ইতিহাস কিন্তু শুধু মোগল আমলের ইতিহাস না। হ্যাঁ, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আমাদের এখানকার নাজিমুদ্দিন রোডের যে জেলখানা, সেই জেলখানার ওইখানে খনন কার্য চলছে, এবং খনন কার্য চলার ফলে ওইখানকার যে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, সে আবিষ্কার কিন্তু বলে দিচ্ছে যে আমাদের এখানকার সভ্যতার সূচনা কমপক্ষে ১৫০০ বছরের আগে। এবং শুধু এই ঢাকার কথা না, আপনারা ওয়ারী বটেশ্বরের কথা নিশ্চয় জানেন। এবং দেখেন যে ওয়ারী বটেশ্বরকে বলা হচ্ছে কিন্তু একটা পরিকল্পিত নগরায়ন, সেইটা তো তাহলে আমার এইখানকারই। এবং আপনারা নিশ্চয় জানেন যে এই যে ওয়ারী, এবং এই মানে কেউ কেউ মনে করেন যে আমাদের এখানকার যে ওয়ারী, এটা হচ্ছে মিস্টার ওয়ার সাহেবের নাম অনুসারে। আসলে কিন্তু তার শেকড়টা ওই মিস্টার ওয়ার সাহেবের নামের সাথে না, এটা হচ্ছে সেই ওয়ারীর ওয়ারী থেকে। এবং ওয়ারী হচ্ছে একটা উর্দু শব্দ, বুঝছেন? পরবর্তীতে এখানে এই শব্দটার ব্যবহার হয়েছে, এবং নানাভাবে এই শব্দটা এখানে আসছে। কিন্তু এইসব জায়গাগুলোতেও যদি আমরা আমাদের এই মানে ঐতিহ্যিক জায়গাগুলোতে মনোযোগ না দিই, এবং আমাদের এখানে যে একাধিক সমুদ্র বন্দর ছিল সেইটা তো প্রমাণিত, এবং আমাদের এখানকার যে মসলিনজাত সভ্যতা, সেই সভ্যতা তো বলছে যে আমরা সভ্যতাকে ধারণ করতে পারি, সভ্যতাকে লালন করতে পারি।
আমাদের আসলে নিজেদের দিকে মনোযোগ ফেরাতে হবে। এবং নগর পরিকল্পনা কেন গুরুত্বপূর্ণ সেটার আর একটা কথা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে যে আপনারা আগেকার সভ্যতাগুলোর দিকে যদি খেয়াল করেন, এই যে মেসোপটেমিয়া সভ্যতা, এই যে সিন্ধু সভ্যতা বা চৈনিক সভ্যতা বা মিশরীয় সভ্যতা, সকল সভ্যতার পতন হয়েছে কিন্তু তার নগর পরিকল্পনার ভুলের কারণে। এবং এই নগর পরিকল্পনার ভুলের সঙ্গে আরও অন্যান্য বিষয়গুলো যুক্ত হয়েছে। কিন্তু যখন নগর পরিকল্পনার ভিতরে ত্রুটি ধরা পড়ছে, সেইখানে এসেই জলবায়ু দূষণের ইগুলো বাসা বাঁধছে, সেইখানে এসেই শাসক প্রশাসকের ব্যর্থতা বাসা বাঁধছে, সেইখানে এসেই আন্তর্জাতিক চক্র এখনকার ভাষায়, কিন্তু সেই সময় ধরেন বহির্জাগতিক চক্র বা শত্রুদের মানে পার্শ্ববর্তী শত্রুদের চক্র এসে বাসা বাঁধছে। এই নানামুখী বাসা বাঁধার ফলে এবং তখনকার বন্যা বা খরার কারণে সেই নগর কিন্তু ধ্বংস হতে বাধ্য হয়েছে। ফলে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমার নগর পরিকল্পনা যদি এখনও আমরা ঘুরে না দাঁড়াই, এখনও যদি আমরা চিন্তাভাবনা ভালোভাবে না করি, তাহলে আমাদেরও পতন এই সিন্ধু সভ্যতার মতোই হবে। হয়তো সেটা 2 দিন আগে কিংবা পরে, কিন্তু এই পতন অনিবার্য। সেই অনিবার্যতাকে আমরা শুধুমাত্র আটকাই রাখতে পারি বা সেটাকে আরও দূরে সরাই দিতে পারি যদি আমরা আমাদের নগর পরিকল্পনার ক্ষেত্রে এখনও মনোযোগী হই। এবং সেই মনোযোগী হওয়াটা খুবই জরুরি। এবং সেই মনোযোগী হওয়ার ক্ষেত্রে আমাদেরকে আমাদের নিজেদের শেকড়ের দিকে চোখ ফেরাতে হবে। এবং এই নগর পরিকল্পকরা যা বলছেন সেইটার বাইরে প্রত্যেকটা ব্যক্তি মানুষের যে অভিলাষ, সেই ব্যক্তি মানুষের যে নিজস্ব অনুসন্ধান এবং আমাদের যে সাংস্কৃতিক বোধ, সেই বোধের আলোকে আমাদের নগর পরিকল্পনাকে সাজাতে হবে। এবং সেই সাজানোর ভিতর দিয়ে আমরা যেন আমাদের এই রাজধানী ঢাকাতে আমাদের জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে পারি। এই রাজধানী ঢাকাতে আমরা যেন আমাদের নবজাগরণের জালকায়ন তার উন্মেষ ঘটাতে পারি। এই রাজধানী ঢাকাতে আমাদের 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার বাস্তবায়ন ঘটাতে পারি, আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তার বাস্তবায়ন ঘটাতে পারি। এমনকি আমাদের যে ধর্মবোধ বলেন, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য বলেন, আমাদের যে সামাজিক ঐতিহ্য বলেন, সেই সব ঐতিহ্যগুলোকেও যেন কাজে লাগাতে পারি। এবং সেই সব ঐতিহ্য যেহেতু আমাদের অনেক বেশি গর্ব ও গৌরবের, ফলে আমরা নিশ্চিতভাবে সেগুলোকে কাজে লাগালে নিশ্চয় সুফল পাব। বুদ্ধিজীবীগণ, আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের কল্যাণ হোক।